প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 5 আগস্ট যখন টেলিভিশনের মধ্যে ঘোষণা হয়ে গেল শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তার মেবি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আমাকে ফোন করলেন আমাদের জোটের অন্যতম নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বললেন, প্রধান সেনাপতি রাজনৈতিক নেতাদের সঙ্গে বসতে চান, বসবেন? বললাম, এজেন্ডা কি? উনি বলেন, এগুলো কিছু জানি না, আমি শুনলাম, আপনার সঙ্গে কথা হয়েছে, তার অফিসারই ফোন করেছে, উনি বলতে পারলেন না। বললাম, দেখেন, অপেক্ষা করে নিশ্চয়ই ফোন করবে। এই ফোনটা মানে অফিসিয়াল ফোন যেটা, সেটা আমি পাইনি, কিন্তু বিকেল হবার আগেই আবার ওই সাইফুল হক সাহেব ফোন করে বললেন, জোনায়েদ সাকি তাকে ফোন করেছিল, তার সাথে কথা হয়েছে, সাকি তো যাচ্ছে, ও একা একা যাবে, কারণ চলেন আমরাও যাই। ব্যাপারটা কেমন লাগলো? প্রধান সেনাপতি বসতে চাই না, আমাদের সবাইকে ফোন করবেন না? আমার মনে করলাম, হতেই পারে যে উত্তাল সময়, যে পরিবর্তন হয়তো পারেননি, যাই বরঞ্চ। বেরোলাম, নিজের বাসায় তো ছিলাম না, তখন আমরা আত্মগোপনেই আছি, অন্তত আধা আত্মগোপনেতে আছি। গুলশান থেকে আমাকে ক্যান্টনমেন্টে যেতে হবে, গাড়ি ছিল, গাড়ি নিয়ে গেলাম, কিন্তু কিছু দূর যাবার পরে রাস্তায় অজস্র লোক, তারা চিনে ফেললো আমাকে। আর মনে হলো যে এই অভ্যুত্থানের আমি হিরো, সবাই আমাকে ঘিরেই মিছিল স্লোগান দিতে শুরু করলো। গাড়ি আর এগোতে পারি না। যেতে যেতে যখন গিয়ে পৌঁছলাম, তখন সভাটা শেষ হয়ে গেছে। আমাকে বলা হলো যে এখন ভেতর থেকে যদি না বলা হয় তাহলে আপনি ভেতরে যেতে পারবেন না। আমি ফিরে চলে এসেছি। খবর পেলাম সন্ধ্যার সময় প্রেসিডেন্ট হাউসে, বঙ্গভবনে বসবেন প্রধান সেনাপতি এবং প্রেসিডেন্ট সহ রাজনৈতিক দলগুলোর সাথে। সেখানে গেলাম। সেখানে যেটা হলো সেটা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, টিভিতে দেখেছেন, শপথ গ্রহণ দেখেছেন, প্রেসিডেন্ট সাহেবের ভূমিকাও দেখেছেন। আসলে আলোচনা তেমন কিছু হয়নি। আমি তো বললাম যে প্রধান সেনাপতির বৈঠকে আমি যেতেই পারিনি, সাইফুল হক সাহেবও যেতে পারেননি, ইনফ্যাক্ট আমাদের গণতন্ত্র মঞ্চের আর কেউই যাননি, হয়তো জোনায়েদ সাকি ছিলেন। তবে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের সময় তখন প্রধান সেনাপতিও ছিলেন, আমরা সবাই ছিলাম। কিন্তু সেখানে কি ঘটেছে, কিভাবে ঘটেছে, এটা উৎক্রান্ত কীরকম করে হবে, নতুন একটা সরকার কিভাবে হবে, এগুলো নিয়ে কোনো বিস্তারিত আলোচনাই হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব আমাকে বললেন, কি করবেন এখন? সবাই মিলে আলোচনা করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার করা কি সম্ভব, নাকি ওরা ওদের মতো করে যেভাবে সিভিল সোসাইটির লোকজন তাদের দিয়ে একটা সরকার করবে? আমি বললাম, আমি এই ধারণাটা ঠিক মনে করি না। সো কল সিভিল সোসাইটি গভর্নমেন্ট যে পারে না, সেটা দেখা গেছে 7 তারিখের ঘটনায়, যেটাকে আমরা 7/11 বলি, 9/11। তো এখানে এটা মনে করি না, এটা আলোচনা করার দরকার। তবে আপনারা যদি মনে করেন আলোচনার সময় নেই, কিছু করবেন, আমি বিরোধিতা করবো না, বাট এটা একমত হচ্ছি না। দেশবাসী, এই কথাটা আমি বলছি এই কারণে, আমি দেখলাম গতকালকে কোনো একটা প্রকাশনা সংস্থা, সম্ভবত শিল্পকলা একাডেমিতে, একটা আলোচনা সভার আয়োজন করেছেন। সেখানে আলী রিয়াজ এসছেন, আসিফ নজরুল আছেন, সমন্বয়কারী 2 জন ছিলেন। তারা কথাবার্তা বলছেন, বক্তৃতা করেছেন। আমি অন্যদের বক্তৃতা শুনিনি, আজকে পত্রিকাতে পড়লাম কিছু কিছু করে। আসিফ নজরুলের বক্তৃতা শুনলাম। উনি নিজে বলছেন যে তখন এরকম একটা পরিস্থিতি ছিল, সব কিছু আলোচনা করা যায়নি। তবে রাজনৈতিক দলের নেতারা তো সবাই ছিল, তারা মিলে বলেছেন এইভাবে সরকার করতে। তখন তো বিপ্লবী সরকারের কথা কেউ বলে নাই। উনি হয়তো সম্পূর্ণ ঠিক কথা বলেছেন, তবে হয় কি, অনেকগুলোর ভিড়ের মধ্যে সবাইকে তো দেখা যায় না। অতএব আসিফ নজরুল তখন আমাকে দেখেছেন তা তো বলতে পারবে না, কারণ আমি যাইনি।
তো বাবা কি খুঁজেছেন আমাকে না দেখলেও সেটা ধরতে পেরেছেন, তা নাও হতে পারে, কিন্তু আমি এটা জানাতে চাই আমি ছিলাম না সেখানে। জনাব সাইফুল হক ছিলেন না, গণতন্ত্র মঞ্চের জনায়েত সাকি ছাড়া কেউ ছিলেন না। কেন বলছি, এখন যদি আপনি আমাকে বলেন বা আমাদেরকে বলেন ওই যে সরকারটা হয়েছিল, যেটা ঠিক বিপ্লবী সরকার নয়, আবার পরিপূর্ণ অর্থে সাংবিধানিক সরকার বসে তো আপনারাই বানিয়েছিলেন, নো, ওটা আমরা বানাইনি, তবে বিরোধিতা করিনি। যদি জিজ্ঞেস করেন, আপনাকে জিজ্ঞেস করলে আপনি কি এর চেয়ে ভালো পরামর্শ দিতে পারতেন, আজকের অবস্থায় দাঁড়িয়ে বলতে পারবো না। আজকে দাঁড়িয়ে তো বলাই যায়, হ্যাঁ তখন তো এরকম বলতে পারতাম। 2.5 মাস পরে ডেভেলপমেন্ট দেখে 2.5 মাস আগে কী করা উচিত ছিল তা বলা যায়, কিন্তু সেটা ঠিক যুক্তিসঙ্গত নয়, কারণ সেই মুহূর্তে এই নিয়ে ভাববারই অবকাশ ছিল না। অতএব রাষ্ট্রপতির সামনেও যখন আলোচনা হয়েছে, তারা যেরকম বলেছে সেটাই বলতে পারো, একটা ডিটো বারবার মতো। কিন্তু একটা প্রশ্ন আমার মনের মধ্যে আসছে, আমাকে কেউ ফোন করতে পারলেন না কেন? জেনারেল আকবর বেরোবার পরে বললেন, আপনাকে তো ফোন করার চেষ্টা করেছিলাম, আপনার ওয়াইফ ফোন ধরেছেন, উনি বললেন আপনি বিদেশে আছেন। আমার কোনো ভুল হয়েছিল, সেই সময় আমার স্ত্রী বিদেশে ছিলেন, ফোনটা উনি বিদেশেই পেয়েছিলেন, হয়তো উনি তার কথা বলেছেন, আকবর ভাই বোঝেননি, কিন্তু আমাকে কেউ বলেনি। ওই যে ঘটনাটা ঘটেছে সেটাকে নিয়ে আজকে যখন কোনো উপদেষ্টা বা সরকারের মহল যদি বলেন আগে যদি বুঝতে পারতাম তাহলে বিপ্লবী সরকার করতাম, ব্যাপারটা কি তাই? একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট। আপনি কিন্তু জানেন না, 4 তারিখেও কি জানতেন, এমনকি আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি জানেন, তারা যদি ওরকম বিশ্বাস করে থাকেন, বললেই ভালো, জনগণ জানে যে আমরা জানতাম। আমরা যে 6 তারিখ বদলে 5 তারিখে সবাইকে ঢাকায় আসতে বলেছি, আমরা 5 তারিখে ক্ষমতা দিতে পারবই, আমরা জানতাম। এরকম যদি বলতে পারেন, বলতেই পারেন। লেনিন বলেছেন না, 8ই নভেম্বর দেরি হয়ে যাবে, 6ই নভেম্বর বেশি আগে হয়, 7ই নভেম্বরই ক্ষমতা নিতে হবে, এবং তিনি 7ই নভেম্বর ক্ষমতা নিয়েছে। কিন্তু সেক্ষেত্রে মানতে হবে যে পুরো ব্যাপারটাই স্পন্টেনিয়াস, মানে স্বতঃস্ফূর্ত ছিল না, খুবই পরিকল্পিত কিছু ব্যাপার ছিল, যেটাকে আমরা মাস্টার মাইন্ড বলছি, সেরকম মাস্টার মাইন্ডেড কিছু ছিল। সে যদি থাকে তাহলে সেই অনুযায়ী একটা সরকারের ধারণা থাকবার কথা, তা তো ছিল না। তা ছিল না বলেই আমি আবার বলছি, পুরো ব্যাপারটা স্বতঃস্ফূর্ত ছিল, কাউকেই দোষ দিচ্ছি না, এরকমই আমার কথা। স্বতঃস্ফূর্ত আন্দোলন এরকমই হয়, এবং তার ভিত্তিতে এরকম সরকারটা গঠিত হয়েছে। এতে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। যারা খুবই বিচলিত, চিন্তিত, বলছেন চুপ ওখানে বসে আছে বলে যখন তখন ষড়যন্ত্র হয়েছে, আর আমার কাছে মনে হয় ওই লোকটা ওইখানে বিশাল এক ভবনের মধ্যে, বাড়ির মধ্যে ঘুরে ঘুরে সুন্দর আলোকবাতি দেখবেন, সন্ধ্যার পরে দিনের বেলা সেখানে তার অবস্থান এনজয় করতে পারবেন, তার বাইরে কি করতে পারবেন? এই জন্য এটা নিয়ে আমি খুব চিন্তিত হই যখন বলে, বরঞ্চ চিন্তা এটা বাইরে যা হচ্ছে দেশের মধ্যে বা দেশের বাইরে, নিশ্চয়ই ওটার সাথে কোনো কানেকশন থাকতে পারে। যদি তারা কোনো প্লট তৈরি করতে পারে, কোনো ঘটনা বানাতে পারে, যদি সামনের দিকে নিয়ে যেতে পারে, তার সঙ্গে তিনি যুক্ত হলে সেটা সত্যি হতে পারে। অতদূর পর্যন্ত এখনো যায়নি। আমি মনে করি সজাগ থাকলে ততদূরে যেতেও পারবে না, আমাদেরকে সজাগ থাকতে হবে। অতএব অযথা ডট বা নো বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, অযথা জঙ্গলের মধ্যে কোপাবার দরকার নেই আমাদের। আমরা যেভাবে যাচ্ছি আমাদের কাছে বিকল্প নেই, সেদিকেই সেভাবেই আমরা যাব। আমি অবশ্য দেখলাম ছাত্ররা বলেছে 5 দফা দিয়েছে, তারা এই অভ্যুত্থানকেই একটা বিপ্লবী রূপ দিতে চায়। দেখতে হবে, বিপ্লব যখন হয় তখন বিপ্লবী হয়। আমাদের বিপ্লবের ধারণা অনেকের কাছে খুব স্পষ্ট হয়। বিপ্লব মূলত একটা শ্রেণী চরিত্রের মধ্যে দেয় রাষ্ট্রের, যেরকম করে আগে ব্যাখ্যা করা হয়েছে। অথবা ধরেন যারা শ্রেণীর কনসেপ্টে বিশ্বাস করেন না, তারা বলবেন বিপ্লব মানে গুণগত রূপান্তর হতে হবে। আমাদের সমাজের সেই গুণগত রূপান্তর কি হয়েছে? হয়নি। কিন্তু আমরা গুণগত রূপান্তর তো চাইছি, সেই জন্যই তো সংস্কারের পদ্ধতিতেও গুণগত রূপান্তর হতে পারে। যারা মার্ক্সবাদের চর্চা করেন তারা নিশ্চয়ই জানেন যে ইংল্যান্ডের পরিস্থিতিতে মার্ক্স বলেছিলেন ইংল্যান্ডেও এরকম করে গুণগত রূপান্তর গণতান্ত্রিক পথে, শান্তিপূর্ণ পথে হতে পারে। এখনও আমরা যদি সংস্কার করে, যথাযথভাবে সংস্কার করে ধারাবাহিকভাবে, এই অন্তর্বর্তী সরকারই করবে তা কিন্তু আমি বলছি না, সবাই নিয়ে যদি করতে পারে তাহলে দেশের গুণগত রূপান্তর সম্ভব মনে করি। এই সরকারে
চুপ্পুকে বাদ দিলেই একটা বৈপ্লবিক সরকার হয়ে যাবে, আর সেই কারণেই যারা যারা থাকবেন তাদের গুণগত মান অনেক বেড়ে যাবে। চুপ্পুর কারণে গুণগত মান বৃদ্ধি পাচ্ছে না, এটা খুবই সরলীকৃত বক্তব্য, হয় না? অতএব দুশ্চিন্তার মতো আমি কোনো দেখছি না। সরকার বলছেন তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন এবং একটা ঐক্যমত্যের ভিত্তিতে আগামী দিনে সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, নতুন কীরকম করে দেশ পরিচালনা করবে, সব ব্যাপারেই কথা আসবে, সংস্কার নিয়ে কথা আসবে। আমরা ভালোর দিকেই যাব এই প্রত্যাশায় কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।